ইন্টারেস্টিং একটা পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা অনেক দিন ধরে আমাকে বলছিল তীর্থঙ্কর ঘরুই। ওর বয়স 38 বছর বয়স। অলরেডি ও ধৈর্য ধরে অপেক্ষা করতে করতে 50,000 টাকা আমার ভিডিওগুলো দেখে দেখে ইনভেস্ট করেছে, এবং ও বলছে 15,000 টাকায় মাল্টিব্যাগার কিছু স্টকে ইনভেস্ট করতে চলেছি। আর 20 বছর সময় ওর কাছে রয়েছে। 65,000 টাকা করে প্রতি বছরে ও ইনভেস্ট করতে পারবে, তো এর বেশি পারবে না। তো নেক্সট ঘটনা সেটা হচ্ছে, ওর 4 বছরের একটা মেয়ে আছে, যার জন্য সমস্ত কিছু করা। ওর একটা সুকন্যা সমৃদ্ধি যোজনা করে রেখেছে 5,000 টাকা করে, আর হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছে 17,000 টাকা করে। তো এখনও যেটা বক্তব্য সেটা হচ্ছে, প্রচুরভাবে একাধিকবার আমাকে মেল করেছে, বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে সমানে। মানে এত ধৈর্য নিয়ে তীর্থঙ্কর, তোমার যে খুব অ্যাপ্রিসিয়েবল থিং, তোমাকে প্রচুর প্রশংসনীয় ব্যাপার। তুমি ধৈর্য ধরে এতদিন ধরে অপেক্ষা করে যাচ্ছ আমার এর জন্য, ভিডিওটা আমার অ্যানালিসিসের জন্য। তো একটা ঘটনা, সত্যি ঘটনা, যে যেরকমভাবে উৎসাহজনক ঘটনা তোমাদের কাছ থেকে পাই, এত উৎসাহ, এত উদ্দীপনা, এতটা আমাকে না অ্যানালিসিস করে তোমরা কাজ করছো না, বা তুমি করোনি, তো এর জন্য তোমাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই। মানে আমি কৃতজ্ঞ তোমার কাছে। ঘটনা হচ্ছে যে, চলো আমি দেখে নিই তীর্থঙ্কর কোন কোন স্টকগুলো নিয়ে রেখেছে, তারপরে আমরা আসবো। পোর্টফোলিও অ্যানালিসিসটা একটু ঠিকমতো করতে হবে। অ্যানালিসিসটা ঠিকমতো হয়ে যাওয়ার পরে কি কি স্টকেও ইনভেস্ট করা উচিত সেগুলো একটু বলে দেওয়া। আলটিমেট রিটার্ন 20 বছর পরে কি দাঁড়াবে সেটা একটু বলে দেওয়া। ছেলেটা বহুদিন ধরে আমাকে মেল করছিল এবং অনেকবার চেষ্টা করেছে, বারংবার মেল। নাম তীর্থঙ্কর ঘরুই। গত 12ই মার্চ আপনার ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়ে স্টকে ইনভেস্ট করি। আপনার সদস্যপত্নী সব ভিডিও অনুসরণ করতে থাকি স্বপ্ন ছোঁয়ার নেশায়। বয়স যেহেতু 38 হয়ে গেছে, তাই জানি না কতদূর যেতে পারবো। এখন 43,426 টাকা ইনভেস্ট করেছি, কিন্তু ওটা 60-65 করতে পারবো। যতটুকু বাকি আছে আপনার মতানুসারে ইনভেস্ট করতে চাই। যেগুলো কিনেছি সেগুলো একটু কারেকশন করে দিলে মানসিকভাবে নিশ্চিন্ত হই। মাসিক বেতন 25,000 টাকা। একমাত্র কন্যার পড়াশুনো সংসার করে তেমন কিছু সঞ্চয় করতে পারিনি। শুধু 4 বছর একমাত্র কন্যার জন্য সুকন্যা সমৃদ্ধি মাসিক 5,000 টাকা এবং অটল পেনশনে 752 টাকা করে জমা করি। জীবনের ভবিষ্যৎ আগে 100% কেয়ার অফ ভগবানের হাতে দিলেও এখন সেখান থেকে 40% আপনার হাতে তুলে দিয়েছি মনে মনে। যদি কিছু করতে পারি তবে আপনার গুরু বাক্য দ্বারাই সম্ভব। যদি বলেন অটল পেনশন তুলে মিউচুয়াল ফান্ডেও লাগাতে পারি। সবশেষে বলতে চাই, আপনি যেমন বলবেন তেমন চলবো। দরকারে আরও কষ্ট করে ইনভেস্ট করব, শুধু মাথা উঁচু করে যেন আমার সন্তান বাঁচতে পারে এই আশায়। ভালো থাকবেন, প্রণাম নেবেন। অনুগত তীর্থঙ্কর ঘরুই। অসম্ভব ধৈর্যশীল মানুষ, এবং ওর কথা আলাপ করিয়ে দেওয়া যেটা দরকার ছিল সকলের সঙ্গে। বয়স ব্যাপার নয়, মাইনে ব্যাপার নয়, ব্যাপারটা স্বপ্ন, ব্যাপারটা হলো ভালো কাজ, ব্যাপারটা হলো এমন একটা কাজ যেটা কিনা প্রত্যেকটা বাবা মার প্রয়োজন। বড় ব্যাপার হলো সেটা হচ্ছে শ্রদ্ধা ভক্তি এবং রেসপেক্টেশন এবং ডেডিকেশনটা ওর মধ্যে দেখতে পেয়েছি ভীষণ রকমভাবে রয়েছে। এতদিন ধরে পড়ে রয়েছে আমার সঙ্গে। কতবার প্রথম থেকে ভেবেছি যে ওকে ঠিক আছে, এত ভিড়ের মধ্যে ছিল যে ভিড়ের থেকে বের করে আনাটা খুব কঠিন ছিল। কখন কাকে কি বলেছি ভুলেও গেছি। তারপরে কতদিন হয়ে গেছে, এটাও ঘটনা যে বহুবারও করেছে, এমন কেউ পেমেন্টও করেছে, তা সত্ত্বেও আমি করে উঠতে পারিনি। এবারে আসছি ওর পরের চিঠিতে। এরপরেও চিঠি লিখেছে। সেই চিঠি মাত্র 1 মাস আগে আপনার ভিডিও দেখে ইনভেস্ট শুরু করেছে আমাকে, কারণ অনেক চেষ্টা করছিল কিন্তু আমিও সময় দিতে পারিনি। তো নিজেই কিছুটা কিছু শুরু করেছে। এখন 2,364% প্রফিটে রয়েছে। আমার তো খুবই আনন্দ লাগছে, এভাবেও হয় ভাবতে পারিনি কখনোই। পোর্টফোলিও পুরোটাই আপনার ভিডিও দেখে বানানো, শুধু IRB ইনফ্রা ডেভেলপমেন্ট বাদ দিয়ে ওটা নিজের যোগ করা, আর এখন ওটাতেই যেন ভয়। যাই হোক, এমন আনন্দ আপনার সাথে শেয়ার না করলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, প্রথম লাভে গুরুদক্ষিণা দিয়ে যাত্রাপথ শুরু করতে চাই। বলুন কেমন করে পাঠাই, এটা আমার একান্ত ইচ্ছা, অনুরোধ। ঘটনা যেটা সেটা হচ্ছে যে, তুমি তীর্থঙ্কর বক্তব্য যেটা সেটা হচ্ছে যে, তীর্থঙ্কর যেটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে তুমি নিজে ইনভেস্ট করেছো। এটা আমার কৃতিত্ব কিচ্ছু নেই, নিজেকে আস্তে আস্তে এভাবে তৈরি করতে হবে। খুব ভালো লাগছে আমারও যে ঠিক আছে। এবার আসো পরের চিঠিতে। এর পরের চিঠি আবার কিভাবে লেগে পড়ে থাকতে হয় তো ওর কাছ থেকে শেখার আছে। তো ও কনস্ট্যান্ট চেষ্টা করে গেছে। এবারে পরেরটা, স্যার আপনাকে আবার পোর্টফোলিও ছবি পাঠানোর জন্য দুঃখিত। জানি আপনি ভীষণ ব্যস্ত, তবুও নিজের পোর্টফোলিও আপনার দ্বারা অ্যানালাইসিস না হওয়া পর্যন্ত ঘুম আসছে না। জাস্ট 2 মিনিট চোখ বুলিয়ে নেওয়ার অনুরোধ রইল। আপনার ভিডিও দেখে আরেকটা স্টক অ্যাভালন কিনলাম। মোট স্টকে লং টার্মের জন্য 60,000 টাকা ইনভেস্ট করতে পারবো। স্মল ক্যাপে বাকিটা দিলে বোধহয় ভালো কিছু হতে পারে। কদিন পর মিউচুয়াল ফান্ড বা ETF কিনতে চাই, তার সঠিক দিশা এখন থেকেই
বলে দেবেন 2000 টাকা করে প্রতি মাসে। অল্প পুঁজিতে কোটির কাছাকাছি যেতে চাই, যতটা কাছে যাওয়া যায় ততটাই ভালো। ঘটনা হয়েছে যে এর মধ্যে মধ্যে এতগুলো প্রশ্ন তো তোমার রয়েছে, তো এর মধ্যে মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করছি। যেমন মিউচুয়াল ফান্ডের তুমি কথা যেটা বলে রেখেছো সেটা আমি একটুখানি বলে রাখি। মিউচুয়াল ফান্ডে তুমি ইনভেস্ট করতে চাই 2000 টাকা করে একটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, এবং সেটা মোটামুটি আমি এই বলছি সবাই যে এটাতে ঝাঁপাবে এটা কিন্তু করো না। ওর বয়স, ওর সিচুয়েশন, সমস্ত কিছু ওর দেখে সেটা কিন্তু পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতে পারো। আমি এটার কোনো নেই। এছাড়া অনেক ভালো ভালো রয়েছে, এরকমই ভালো রয়েছে। এসবিআইর ক্ষেত্রে এসবিআই ব্লু চিপ ফান্ড ভালো রয়েছে, মিরে অ্যাসেট ইমার্জিং ব্লু চিপ ফান্ড সেটাও ভালো রয়েছে, কিন্তু আমি এখানে ওর ক্ষেত্রে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপটা বললাম। চলো আসা যাক এবারে পরের ইন্টারেস্টিং পয়েন্ট। অল্প পুঁজিতে কোটি টাকার কাছে দেখা যাক তোমার সিচুয়েশন কীভাবে কতটা যাওয়া যায়। আচ্ছা, এবারে চলে আসবো যে ঘটনা সেটা হচ্ছে ওর পোর্টফোলিওতে। ওর শেষ চিঠি তীর্থঙ্করের গতকাল এসছে। এই কদিন আগে থেকে ইনভেস্ট করছি, মোট বছরে 65,000 করতে পারবো। পরের বছর কতটুকু পারবো জানি না, খুব সম্ভবত আর পারবো না। আপনার ভিডিও দেখে 50,000 মতো ইনভেস্ট করে ফেলেছি, আর 15,000 স্মল ক্যাপ মাল্টিব্যাগার নিয়ে হোল্ড করতে চাই। আপনার অপেক্ষায় আছি, বয়স তো অনেক হলো, আর মাত্র 20 বছর খাটতে পারবো, তার মধ্যে কন্যার লেখাপড়া, বিয়ে ইত্যাদি প্রভৃতি আছে। সঞ্চয় অটল পেনশনে 50,000 মতো জমেছে, আপনি বললে ওটা তুলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, শুধু এটুকু চাই। এটুকু চাই। আমার একমাত্র কন্যাকে, এখন 4 বছর বয়স, কোনোদিন কারো কাছে মাথা নিচু করে হাত পাততে হয়। 2 নম্বর হচ্ছে বর্তমানে ওর নামে সুকন্যা সমৃদ্ধি 5,000 প্রতি মাসে জমা করি। এটা তুলতে বলবেন না, এটা তোলার কথা বলতেই আমার মিসেসের সঙ্গে তুমুল গোলমাল হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর স্টার হেলথে একটা হেলথ ইন্স্যুরেন্স করা আছে 3 জনের জন্য, বার্ষিক 17,000 টাকা করে। প্রতিদিন ভিডিওগুলো দেখি আর ভাবি আমারটা এবার বোধহয় কারেকশন হবে। পশ্চিমবঙ্গের সীমান্ত পারাপার করে আসাম শিলচর ঘুরে এলেও আমারটা আর দেখতে পেলাম না। ইলেকশনের আগে বলে ছটফট করছি। ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে শেখার জন্য মাথা খারাপ হয়ে আছে, এরকম জেদ চেপেছে। আপনার ভিডিও লিঙ্ক পেলাম না, যদি সাহায্য পেতেন খুব ভালো হতো। ঘটনা হচ্ছে যে ডেডিকেশন কাকে বলে, তো তোকে দেখলে বোঝা যায় ভাই খুব চেষ্টা করে যাচ্ছিস, এবং তুইতে চলে এলাম এই কারণে তোর আন্তরিকতা আমাকে তুমি থেকে তুইয়ে নিয়ে এলো। কিছু করার নেই, এটা আনবিলিভেবল ব্যাপার। একটা ছেলে কিভাবে চেষ্টা করেছে, এবং আমি এত সামান্য একজন মানুষ যে তার জন্য এত সময় দেওয়া, এতটা ভাবে লেগে পড়ে থাকা, এটা আমাকেই মুগ্ধ করেছে। আমি ধন্য মনে হয় মাঝে মাঝে তোর কাছে যে তুই আমার উপর এতটা ভরসা করছিস। কিন্তু একটা ঘটনা ঠিক, শেয়ার বাজার ভাই, এখানে আমি আমার চেষ্টাটুকু করতে পারি, কিন্তু তারপর তো আমার হাতে নেই। আর তুই লিখেছিস ভগবানের কথা নিয়ে লিখেছিলি প্রথম কথাটার মধ্যে, সেই সব কথার সঙ্গে কখনোই তুলনা করবি না। আমরা সবাই মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়, ঈশ্বরের মতো নই। ঘটনা ঈশ্বরের জায়গায় রয়েছেন, আমরা সবাই তার কাছে প্রার্থনা করি। আমি তোর কাছে তোর জন্য প্রার্থনা করি যে তুই খুব চটপট তোর আকাঙ্ক্ষা অনুযায়ী পেয়ে যাস, তোর জন্য মানে পছন্দ মতো তুই যা চাইছিস মেয়ের উন্নতি হোক, সেখানে 20 বছরের মধ্যে সত্যি যেন তুই সেখানে পৌঁছতে পারিস মাথা উঁচু করে থাকার জন্য। ঘটনা হয়েছে যে সেটা এখানে ছোট্ট করে বলা, অটল পেনশনে 50,000 রয়েছে, একটি টাকাও তুলবি না, ওটা তোরই জন্য, এবং ওটা ওখানে রাখাটা যথেষ্ট বুদ্ধিমানের কাজ করেছিস। একদম না, এই মার্কেট অন্যরকম, এই মার্কেট সব কিছু এখানে ইনভেস্ট করলে তার থেকে বোকা আর পৃথিবীর দুটো থাকবে না। সবসময় ডাইভার্সিফিকেশন যেরকম পোর্টফোলিও করতে হয়, ঠিক সেমভাবে ডাইভার্সিফিকেশন তোর ইনভেস্টমেন্টকে করতে হয়। আমি বারবার বহু ভিডিও থেকে বলেছি, ভিডিওগুলো তুই দেখেছিস, সুতরাং সেটা জানিস তুই ভালো করে, সেটাই বলা। আর সুকন্যা সমৃদ্ধি যোজনা, যদি আমি থাকতাম, প্রথমে আমাকে প্রশ্নটা দিতে সুযোগ পাইনি, একেবারেই তোলার প্রশ্ন ওঠেই না। ওটাকে বলতে পারিস তোর মেয়ের জন্য সত্যি মাথা উঁচু করার জন্য ভীষণ প্রয়োজনীয়। এবং কখনো উনি যেটা বলেছেন তোর মিসেস, সেটা একদম সত্যি ঘটনা, এবং প্রচুর শ্রদ্ধা রয়েছে, সঠিক উনি বলেছেন। আমিও সেই কথা বলছি, একেবারে না, কন্টিনিউ করে যা। তৃতীয় ব্যাপার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। প্রত্যেকের ইন্স্যুরেন্সের প্রয়োজন পড়ে হেলথের। যত দিন যাচ্ছে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে খরচ তত গুণ বাড়ছে। এবারে ইনভেস্টমেন্ট তখনই সম্ভব আগে হেলথ রাখা, কেন হঠাৎ করে যখন টাকার প্রয়োজন পড়ে যায় তখন কিন্তু ভয়ানক অবস্থা সৃষ্টি হয়। বারবার আমরা দেখেছি কিন্তু এই ঘটনাগুলো, যে আমরা টাকা ইনভেস্ট করতে যাচ্ছি, হঠাৎ করে এমন সিচুয়েশন দাঁড়িয়ে গেল, হঠাৎ করে শারীরিক অসুস্থ হয়ে পড়লো। যত ইনভেস্টমেন্ট তো ছেড়ে দে, যে টাকার কি করবি রেখেছিলি অন্য কাজে, সে সব কিছু বেরিয়ে যায়। সেই জন্য কিন্তু খুব প্রয়োজন, অন্তত প্রাথমিক জায়গাটা যেন, একটা ধাক্কাটা যেন, মিনিমামটা যেন আটকানো যায়। তারপর তো কিছু করার নেই, সেখানে কারোর হাতও নেই, সেখানে চালিয়ে যেতে হবে।
তুই হতাশ হয়ে পড়েছিস, পরের পার্টটা আমি দেখে মনে হলো চেষ্টা করতে হবে। শেষ পার্টে ইন্ট্রিনসিক ভ্যালু, এইটা নিয়ে তুই খুব মাথা খারাপ করছিস। ব্যাপার হচ্ছে কি, তোর এই ডেডিকেশন চিন্তা ভাবনা থেকে আমার মনে হচ্ছে একটা টোটাল ভিডিও দরকার তোর জন্য, শুধু তোর, মানে তুই যদি একজন লোকও দেখে, একজনও দেখে, সেটা তুই। তো ঘটনা যেটা সেটা হচ্ছে যে শুধু তোর জন্যই বানাবো আমি এটা ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে। হ্যাঁ, এটা বলার আছে, অনেক কিছু বলার আছে ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে, অনেক। তো সেগুলো বোঝানো টোঝানো এখন তো এখানে সম্ভব না ভাই। তো এখন আগে তোরটা দেখে নিই, তারপরে অন্য কাজ তারপরে হবে। তো চল আগে তোর কাজগুলো শুরু করি। আমি তোর কাছ থেকে কোনো রকম ম্যাচুরিটি আশা করছি না, বা তোর কাছ থেকে এমন কোনো আশা করছি না যে তুই বিরাট চমকে দেওয়ার মতো কোনো পোর্টফোলিও বানিয়ে ফেলেছিস নিজে নিজে। হয় না, অসম্ভব। তার মানে তুই যে করেছিস, তোর জন্য তোকে অনেক ধন্যবাদ, বা কী বলবো, ক্রেডিট। খুব ভালো। 48,900 মানে 49-50,000 টাকা ইনভেস্ট করেছিস 4%। ঠিক আছে, এটা বাড়বে কমবে। ফার্স্টে রেখেছিস হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, খুব ভালো কোম্পানি, ডিফেন্স সেক্টরে। কোম্পানিটা কিন্তু যেটা বলছিলাম ম্যানুফ্যাকচার করছে, এবং যাকে বলা হয় রিপেয়ারিং কাজকর্মগুলো করে, সার্ভিসগুলো করে, সেটা হচ্ছে এয়ারক্রাফটের, এছাড়া হচ্ছে হেলিকপ্টার। প্রচুর অর্ডার পেয়ে চলেছে কন্টিনিউ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে ব্রাজিল এবং বেশ কিছু জায়গা থেকে মিসাইলসের অর্ডার পেয়েছে, যেমন হচ্ছে ব্রাহ্মোস মিসাইলস, তারপরে অগ্নি মিসাইলস। তো এইগুলো একটা বিরাট বড় জিনিস, প্রচুর অর্ডার কনস্ট্যান্টলি পেয়ে চলেছে। লার্জ ক্যাপ কোম্পানি, এত বেশি রিটার্ন দিয়েছে কোনো স্মল ক্যাপ কোম্পানিকে আমি দেখিনি এত রিটার্ন দিতে। খুব সুন্দর কোম্পানি, ফান্ডামেন্টালি তো তুলনা হয় না, যথেষ্ট ভালো। কিন্তু ঘটনা কি, এটা এরপরে কিন্তু আবার একটু ডাউনও হবে, মানে এত আশা করাটা উচিত না, বা এতখানি উঠেছে একটু পড়বে, একটু প্রফিট বুকিং হবে, আবার চলবে। এই কোম্পানির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোম্পানিগুলো টেনশন করতে হয় না যে আগামী দিনে গিয়ে কী হবে, আগামী দিনে কী হবে। ঠিক আছে, টাটা মোটরস সেকেন্ড রেখেছিস, অটো সেক্টরের কোম্পানি। টাটা মোটরসকে বলার, নতুন করে বলার কিছু নেই, অসম্ভব ভালো কোম্পানি, কিন্তু ফান্ডামেন্টালটা অত ভালো নয়। 10খানা কোয়ান্টিটি রেখে দিয়েছিস, আস্তে আস্তে অ্যাকুমুলেট করে যা, যখন যেরমভাবে পারবি সেরম করে যাবি। আচ্ছা, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, তুই এখানে বলেছিলি 65,000 করে ইনভেস্ট করার কথা নিয়ে। আমি এখন এই মুহূর্তে আগে তোর অ্যানালিসিসগুলো করে নিই, তারপরে আমি ব্যাপারটা নিয়ে বলবো। আর আমি স্টকগুলোর নামও বলে দেবো, সেইগুলোতে তুই ইনভেস্ট করবি। আর ভিডিওগুলো দেখবি, ওখান থেকে আমাকে ন্যায় প্রশ্ন করে নিবি যে এটা ইনভেস্ট করবো কি না। বেশি স্টক রাখবি না, ম্যাক্সিমাম 20-22টা স্টক রাখবি। নেক্সট আমি চলে আসবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে একটি ভালো ব্যাঙ্ক। এবং কারোর যদি এরকম ব্যাপার থাকে যে আমি ন্যাশনাল ব্যাঙ্কে ইনভেস্ট করবো, তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যথেষ্ট ভালো। HDFC ব্যাঙ্ক এখানেও রেখেছিস। ব্যাঙ্কিং সেক্টরে দুটোই, SBI কেও রেখেছিস, HDFC, দুটোই কিন্তু তোর হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি। একটুখানি একটাকে রাখলে বেটার হতো। চলো নেক্সট আমি চলে যাচ্ছি পরেরটার দিকে। এখানে তীর্থঙ্কর তুই DLF কে নিয়েছিস। DLF আমি কিন্তু কোনোদিন বলিনি, DLF দিয়ে আলোচনাও করি না। আর DLF এর অনেকগুলো নেগেটিভ পয়েন্টও রয়েছে। তো কেন DLF কে তোকে বলেছে সে আমি জানি না। এখন DLF-কে যে খারাপ বলছি, আউট করে দিতে বলছি সেটাও নয়, কিন্তু DLF আমার কখনোই মনোপুত অ্যাকাউন্ট নয়। সেলস গ্রোথ মোটেও ভালো না, যদি একটুখানি দেখে নিতিস তাহলে এতে ইনভেস্ট করতিস না। কারণ হচ্ছে সেলস গ্রোথ নেগেটিভ চলছে। শুধু সেলস গ্রোথ নেগেটিভ জন্য নয়, ব্যাপারটা হচ্ছে স্টকটার ওভারভ্যালুড। শুধু ওভারভ্যালুডেও সব কথা শেষ হয়ে যায় না। ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই স্টকগুলোর ক্ষেত্রে রিয়েল এস্টেট যদি নিতে হয়, তাহলে বড় রিয়েল এস্টেট যেসব কোম্পানি সেগুলো নেওয়াটা বেটার। এখন এই মুহূর্তে আমি যেটা মনে করছি, একটা রিয়েল এস্টেটের উপর কাজকর্ম করে, পাওয়ার জেনারেশনের কাজ করছে, হসপিটাল রিক্রিয়েশনের কাজকর্ম করছে, এবং ল্যান্ড প্ল্যানিংয়ের ব্যাপার, সেখানে অ্যাকুইজিশন করা, কনস্ট্রাকশন, এই সমস্তগুলো করে। এটা লার্জ ক্যাপ কোম্পানি। টাকা হচ্ছে এর অরিজিনাল ভ্যালু, আর এর কারেন্ট মার্কেট প্রাইস 841, মানে 8 গুণেরও বেশি হয়ে গেছে। তুমি দেখে নাও এখন এই সিচুয়েশনে 5 গুণের বেশি রয়েছে, যেটা বলা ডেলিভারি সেলস গ্রোথ খুব কম। তুমি দেখে নাও, সেলস গ্রোথে চলে আসো, দেখবে সত্যি নেগেটিভ সেলস গ্রোথ। ইয়েস, 5 বছরে -3.22 সেলস, কিচ্ছু নেই। এখন মুশকিলটা হচ্ছে সেলস কিছু নেই, অথচ সে কোম্পানি কি করে এত রিটার্ন দিচ্ছে, সেটাই আমার কাছে খুব প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। দেখো, 10 বছর বলো, 5 বছর বলো, শুধু নেগেটিভ, মানে আমার সেলস নেই। তাই আমি সেলস বিক্রি বারটা যদি আমার কিছু না হয়, তাহলে প্রফিটটা কোথা থেকে আসছে?
এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। সুতরাং আমাদের রিটার্ন ইকুইটির পরিমাণ দেখো কত কম। হঠাৎ করে এই ধরনের স্টকে গিয়ে ইনভেস্ট কেন করতে গেলে আমি তো কিছু বুঝতেই পারলাম না। যাই হোক, এখন এইগুলো তো একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। আমাদের সেলস গ্রোথ অনুযায়ী অপারেটিং দেখতে পাচ্ছি, তার তুলনায় অপারেটিং প্রফিট মার্জিন দেখছি, নেট প্রফিট ভালো রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যেখানে সেলস গ্রোথ ভালো নেই সেক্ষেত্রে কি করে এক্ষেত্রে এক্সপেন্সের উপর কোনোভাবে রিলেটেড, এবং ক্যাশ ফ্লোতে দেখো নেগেটিভ ক্যাশ ফ্লো রয়েছে। বেশ কিছু ব্যাপার রয়েছে যেগুলো কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি করছে এখন এই মুহূর্তে ডিএলএফকে নিয়ে। এনিহাউ নিয়ে রেখেছে, আর কিছু বলার নেই। ঋণের প্রমোটারের সংখ্যা ভালো রয়েছে, এটা পজিটিভ ব্যাপার। একদম হয়তো উঠে যাবে না কোম্পানিটা, কিন্তু পজিটিভ খুব বেশি কিছু বোঝা যাচ্ছে না এখনই। চলে আসা যাক নেক্সট হচ্ছে আইআরবি ইনফ্রা, যেটা নিয়ে আমি আজকেও আলোচনা করছিলাম। কোম্পানিটা ঠিক আছে, ওভার ভ্যালুড কিন্তু ঠিক আছে কোম্পানিটা। অ্যাভালন টেকনোলজিস, আমি এটা নিয়ে আগেও আলোচনা করেছি, যথেষ্ট ভালো কোম্পানি। হোল্ড করে রেখে দাও এটা। এখন রিটার্ন তোমায় কিছুই দেবে না, রিটার্নের পার্সেন্ট কিছু এক্সপেক্টও করবে না এখন, কিন্তু আস্তে আস্তে সময় লাগবে। এগুলো প্রচণ্ড রিস্কি, আগে তীর্থঙ্কর বলে রাখি বারবার করে। পোর্টফোলিওটা ঠিকঠাক হয়নি, অনেক কিছু চেঞ্জ করতে হবে, রিস্কটাকে কমাতে হবে। রিস্ক যদি বেশি থাকে, তুমি এখন যে আনন্দটা করছো আগামী দিন হঠাৎ করে দেখা যাবে সব এগুলো নেগেটিভ হতে শুরু করে দিল, প্রচুর নেগেটিভ, আলটিমেটলি তোমার পোর্টফোলিওটা নেগেটিভ হয়ে গেল। এবার ধৈর্য ধরে তোমার অপেক্ষা করতে হবে, না হলে তোমাকে মনে করে নিতে হবে যে ভুলভাল বলেছে ছেড়ে দাও, আর ঘটনা যা লস হলো সেটাকে নিয়ে আবার ব্যাংকে ফিক্সড করি চলো। কিন্তু এই জন্য সেই কথাটাকে যেন না আসে, সেই কারণে যেন নিজেকে ডাইভার্সিফিকেশন করাটা ভীষণ জরুরি। আর নিজেকেও ডাইভার্সিফিকেশন, সঙ্গে নিজের ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফিকেশন, প্লাস নিজের স্টকগুলো, সেখানে পোর্টফোলিওটা ডাইভার্সিফিকেশন। ভারত ইলেকট্রনিক্স বলার কিছু নেই, অসম্ভব ভালো কোম্পানি। একদিকে এইচএএলকে রেখেছো, আবার বিএলকে রেখেছো, ডিফেন্স সেক্টরে ভালো কাজ করছে। দুটো রাখার দরকার ছিল না, যে কোনো একটা রাখলেই হতো। এনিহাউ আমি এটা সেল করতে বলছি না, হোল্ড করো, ভবিষ্যতে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে, ডিভিডেন্ড ভালো দেবে, সব ঠিক আছে। নেক্সট হচ্ছে এনএইচপিসি, সুন্দর কোম্পানি, যেটাকে বলছি রিনিউয়েবল সেক্টরের কাজ করে। যেরকম জল থেকে বা সোলার থেকে যেরকমভাবে রিনিউয়েবল এনার্জি তৈরি করা হয়, এরা সেই কাজও করছে, জল থেকে তৈরি করছে। এখন ঘটনা হচ্ছে কোম্পানিটা মাঝখানে খুব উঠেছিল। কোম্পানি একটা ব্যাপার হয় কি, যখন একটা প্যানিক গভর্নমেন্ট থেকে এটা বলা হয় যে এর ওপরে ইমপ্রুভমেন্ট হবে, তখনই সব ইনভেস্টারে ঝাঁপিয়ে পড়ে সেই সেক্টরে ইনভেস্টমেন্ট করে। তারপরে যখন আর সেটাতে খুব বেশি কিছু হয় না, তখন প্রফিট বুকিং শুরু হয়ে যায়, আলটিমেটলি লসের দিকে চলে যায়। কিন্তু ধৈর্য ধরে যে অপেক্ষা করা, যে একটা জিনিসকে নিয়েছি সেটাকে নিয়ে আমি কাটিয়ে দেবো বাকি সব সময়তে, কিন্তু এই চিন্তাভাবনার লেভেলটা এত মানুষের কম থাকার জন্য তারা খুব স্ক্যাটার, তারা ফ্রিকল মাইন্ডেড বলে এটাকে, মানে কোনো কিছুতে স্থির নেই। আজ এখানে, কাল ওখানে। আজকে একজনের ভিডিও দেখে স্টক নিল, কালকে আরেকজনের ভিডিওতে সেই স্টকটা খারাপ বলতে তাড়াতাড়ি করে সেল করে বেরিয়ে গেল। নিজস্ব ভাবনা চিন্তার লেভেল যদি না থাকে, নিজে যদি একটু চিন্তা না করো জিনিসটাকে নিয়ে, তাহলে আলটিমেটলি এটা কিন্তু তোমার জিরো হয়ে যাবে। তুমি যে সেক্টরে লোক হও না কেন, যে সেক্টরে তুমি মানুষ হও, যে সেক্টরে ইনভেস্টার তুমি হও না কেন, তোমায় কিন্তু একটু হলেও 1% হলেও কিন্তু জানতে হবে। বিশাল কিছু জানার কোনো দরকার নেই, আর এত কিছু ব্যাপারও নয়, কিন্তু খুব সিম্পল কতগুলো জিনিসকে কিন্তু মনে রাখতে বা মোটামুটি একটু দেখে নিতে হবে। যেরকম আমরা বারবার প্রতিটা ভিডিওতে একই জিনিস বলি, সেটাও আবারও বলছি, যে কোনো স্টকের ক্ষেত্রে গিয়ে আমরা দেখে নিচ্ছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তার সেলস গ্রোথ কেমন রয়েছে, তার অপারেটিং প্রফিট কেমন আছে, নেট প্রফিট কেমন দিচ্ছে, এটা একটু দেখে নেওয়া দরকার। আমরা ব্যালেন্স শিটে গিয়ে সেকেন্ড দেখে নিতে পারি কি এই মুহূর্তে বরোয়িংয়ের পরিমাণটা কী আছে, মানে কীরকম ধার দেনা করছে, এই ব্যাপারটা দেখবো। ধার দেনা পরিমাণ কমলে একটু আশাজনক ঘটনা। এবারে যাবো ক্যাশ ফ্লোতে। ক্যাশ ফ্লো পজিটিভ কিনা দেখবো, যদি নেগেটিভও থাকে তাতে কোনো দোষ নেই। নেগেটিভ থাকা মানে সব খারাপ হয়ে গেল তা নয়, কিন্তু কেন হলো সেটা একটুখানি যাচাই করে দেখাটা দরকার ভীষণভাবে। আমরা একটুখানি দেখে নিতে পারবো, সেটা হচ্ছে গিয়ে ইনভেস্টারের মধ্যে আমরা দেখে নেবো প্রোমোটারের সংখ্যা কীরকম রয়েছে, সেটা একটু জানা দরকার। আমরা একটু ভ্যালুয়েশনটা চেক করে দেখে নেবো, ভ্যালুয়েশনটা কেমন রয়েছে, সেলস গ্রোথ কেমন রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি দুটো কেমন দিচ্ছে। একটা নতুন কোম্পানির এইগুলো কম থাকতে পারে, এগুলো কম থাকার, কিন্তু একটা পুরনো কোম্পানি এত বছর ধরে চলছে, সেই কোম্পানিটার মাত্র 4% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এইগুলো একটু খটকা দেবে।
তারপর আমরা দেখে নেব ঋণের পরিমাণ কি, একটা মানুষ কত ধার দেনা করে রেখেছে। যত ধার তার বেশি থাকবে সেই মানুষটার ভালো থাকার সম্ভাবনা তত কিন্তু কমতে থাকবে। ফলে ডেট টু ইকুইটি মানে এই মুহূর্তে পকেটে কি আছে আর কি টাকা কি পরিমাণ ধার করেছি। মানে আমি যদি 10 টাকা ধার করি, আমার পকেটে 100 টাকা থাকে, তাহলে কিন্তু কোনো চিন্তা নেই। কিন্তু আমার ধারের পরিমাণ যদি 100 হয়ে যায়, তখন কিন্তু আমি চিন্তা করব যে আমার পুরো আসলটাই চলে যাবে। আমার যে টাকাটা নিয়ে আমি শুরু করেছি ব্যবসাটা, সেই ব্যবসাটা পুরোটাই চলে যাবে আমার আসলটা চুকাতে গিয়ে। এর সঙ্গে তো সুদ আরও তো রয়েইছে। তাহলে বিপদটা শুরু হচ্ছে। তখন এই ব্যাপারটা দেখতে হবে, কেন শুধু এই একটা নয়, বহু প্যারামিটার দেখতে হয়। পিজি সেলস গ্রোথটা দেখে নিতে হয় এই মুহূর্তে কেমন রয়েছে, তার সঙ্গে 1.99 পিইজি সবসময় যেন 1-এর কম থাকে সেটাকে লক্ষ্য রাখবে। পিইজি কিন্তু ভ্যালুয়েশন বোঝায়, সিচুয়েশনে কেমন তোমার সেলস গ্রোথ রয়েছে সেটা বোঝাচ্ছে। মানে অর্থাৎ পির সঙ্গে গ্রোথকে যোগ করা হয়, করে কিন্তু একটা কম্বিনেশন তৈরি করা হয় এবং তার পরিমাণ যেন 1-এর কম থাকে সেটা দেখে নেবে। তো এই জিনিসগুলোকে দেখে নিলে আস্তে 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 নিজেই দেখবে কনফার্ম হয়ে যাবে। চলো বাকি পার্টটা দেখি এবারে। সেকেন্ড পার্ট ভিডিও চলে এলাম। এখানে খুব ইন্টারেস্টিং জানা সেটা হচ্ছে যে তোমার পোর্টফোলিওটা কীভাবে অ্যানালাইসিস করবে। দেখো, যে ব্যাপারগুলো মেইনলি রাখা হয় একটা পোর্টফোলিওর মধ্যে, সেটা হচ্ছে 1 নাম্বার কটা সেক্টরকে রাখা হয়। কেন সেক্টরকে আলাদা করা হয়? দেখো, একটা পার্টিকুলার কোনো স্টক নিলাম, 2-3টে স্টক নিলাম, সেই স্টকগুলো ইনভেস্ট করে রেখে দিলাম, তারপরে সেখান থেকে রিটার্ন পেলাম, তাতে কিন্তু একটা পোর্টফোলিও অ্যানালাইসিস হয় না। পোর্টফোলিও মানে কিন্তু মানুষের জীবনের একটা বলা যেতে পারে ভবিষ্যৎ, একটা স্বপ্ন, যে স্বপ্নটাকে মানুষের কিন্তু স্বপ্নটা পূরণ করতে হয়। তো এই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করাটা, তার জন্য যে দরকার, সেটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ডেডিকেশন, পেশেন্স। কিন্তু তোমার আছে, এটা আমি দেখেছি। এটা খুব ভালো লেগেছে তোমার কাছ থেকে, যে তুমি ধৈর্য ধরে আমাকে দিয়ে অ্যানালাইসিস করবে বলে এতদিন, মানে এভাবে আমি খুব কম লোককে দেখেছি এতদিন ধরে এক নাগাড়ে পড়ে থাকতে। তো সেই জন্য বোঝা যাচ্ছে যে তুমি পারবে জিনিসটা করতে, তোমার মধ্যে ডেডিকেশন আছে, আরেকটা হচ্ছে রেসপেক্টেশন আছে। এই জিনিসগুলো কিন্তু ভবিষ্যতে দেখে, মানে এই জগতে রিটার্নটা তৈরি হয় ভাবি যে কোনো সময়, যে কোনো ক্ষেত্রে একটা জিনিসকে নিয়ে লেগে পড়ে থাকা, একজনের সঙ্গে থেকে যাওয়া। ম্যাক্সিমাম আমরা সেটা পারি না। আমরা কি করি, স্ক্যাটার্ড মাইন্ড, আমাদের মন হয়ে যায় এরকম চারিদিকে ছড়ানো ছিটানো। কখনো এখানে নিচ্ছি, কখনো ওখানে নিচ্ছি, কখনো এর কাছ থেকে দেখছি, কখনো আরেকজনের কাছ থেকে যাচ্ছি, কখনো শিখছি একজনের কাছ থেকে। সেই শিক্ষাটা ঠিক হচ্ছে কিনা জানার জন্য আরেকজনের কাছ থেকে ভেরিফাই করছি। মানে আমাদের লাইফটা শুধু চেকিং আর ভেরিফিকেশন, চেকিং আর ভেরিফিকেশন। মানে আমাদের নিজেদের উপরে ভরসা যাদের থাকে তারা কখনো এই কাজগুলো করে না, কারণ তারা নিজেদের উপর ভরসা যে করতে পারে, সে সামনে যে আছে তাকে রীতিমতো বাজিয়ে না, এবং যখন তাকে বাজিয়ে না তারপর 100% কনফার্ম হয়ে যায় যে এর দ্বারাই আমার উপকার হবে বা এ আমাকে সত্যি উপকার দিতে পারবে। কিন্তু সেটা যখন হয় না বলে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রেই কিন্তু এত মানে দ্বিধা দ্বন্দ্ব, ডাইলেমা। মানে সবসময় তারা মনে করছে যে এই স্টকটা নিলাম, এটা ভালো হবে কিনা। শুরু হয় এদের প্রথম থেকে এমনভাবে যে ম্যাক্সিমাম লোকেদের, যে এক জায়গায় স্টকে ইনভেস্ট করে, তার চিন্তা ভাবনা করে ঠিক করলাম তো, একজনের টিপস শুনে এক জায়গায় ইনভেস্ট করে, করার পরে চিন্তা ভাবনা শুরু করে ঠিক করলাম তো। কারণ কি, নিজেদের উপর ভরসা নেই। এবার এইটাকে ঠিক করার জন্য হয়তো তারা ঠিক জায়গায় ছিল, হয়তো তারা ঠিক স্টকটা বেঁচেছিল, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়, তারা চেঞ্জ করেই চলে এলো আরেকজনের কাছে। সেখানে গিয়ে তার চিন্তা ভাবনা আলাদা, এক একজনের এক একটা মত, যত পথ তত মত, যত রকমের মত নিয়ে রয়েছে কিন্তু তত রকমের একটা পথ তৈরি হচ্ছে, আলটিমেটলি সেখানে মিশছে। কিন্তু তুমি কি করছো, কখনো এই পথে দিয়ে হাঁটছো, কখনো লাফিয়ে ও পথে যাচ্ছ, ও পথ থেকে এ পথে আসছো, এই করে করে জীবনটা কেটে যায়। ফলে এইতেই সময়টা এত বেশি চলে যায় যে টার্গেটে পৌঁছতে পারো না। 10 থেকে 15 বছর সাফিসিয়েন্ট একটা মানুষকে মোটামুটি ভালো টার্গেটে পৌঁছতে, কিন্তু 25 বছরে কেটে যায়। এরকম অজস্র মানুষকে আমি দেখেছি, তাদেরকে অ্যানালাইসিস করে দেখেছি, তারা জীবনের শেষ প্রান্তে এসে তখন তারা বলছে যে আমি সবচেয়ে বেশি সময় নষ্ট করেছি। কিসে না আমি সময় নষ্ট করেছি, সেটা হয়েছে এই চিন্তা ভাবনাটা নিয়ে, যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কি করব, কোনটা ঠিক করব না, এইগুলোকে আস্তে আস্তে ঝেড়ে ফেলো। আমার যারা ভিডিও তোমরা দেখছো, যারা সিনসিয়ার, যারা সিরিয়াস, শুধু তাদের জন্য এটা। আর তাদেরকে একটা কথা বলা, তাদের নিজের পায়ে স্বাবলম্বী হয়ে ওঠো। মাছ আমি কিনে তোমাদের দিয়ে দিলে তোমাদের হয়তো আজকাল পশু চলে যাবে, আমার উপর ডিপেন্ডেন্ট তোরা হয়ে যাবে। কিন্তু সেটা আমি চাই না যে তোরা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমি চাই তোরা নিজেরা স্বাবলম্বী হ, নিজেরা স্বাবলম্বী একটা জায়গায় যা, তারপরে আলোচনার জন্য অন্য প্রশ্ন। কিন্তু মানে এমন স্তরে যেন না থাকিস যে স্তরে থেকে, যে প্রথম প্রিলিমিনারি স্তরে, এটা কি নেবো না নেবো না, এই যে এই স্টকটা নেবো কি নেবো না, এটা মানে একদম প্রিলিমিনারি স্তরে আছিস। এই স্টকটা আর আলোচনার এমন জায়গায় করবি যেখানটায় এই স্টকের এইগুলো ভালো লেগেছে, এইগুলো খারাপ লেগেছে, এইবারে আমি কি করব, এই জায়গাটা প্রশ্নটা আসবে। এই প্রশ্নটা আসবে না এটা নেবো কি নেবো না, নেবো কি নেবো না তোর হাতে। বিজনেস মডেল অজস্র রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তা দিয়ে বিভিন্নভাবে পৌঁছানো যায় সেখানে আমাদের টার্গেটের কাছে। কিন্তু
আমরা যদি এরকম মাইন্ড হয়ে যায় যে কি নেবো না, তাহলে কিন্তু আমি সব গোলমাল হয়ে যাবে। চলো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। যত সময় যাবে আমার সঙ্গে তোমার থাকবে, আস্তে আস্তে ম্যাচুরিটি তোমাদের বাড়বে। বাইরে থেকে কিছু বুঝবে না, কিন্তু আস্তে আস্তে ম্যাচুরিটি হয়ে যাবে, এবং তখন হয়ে যাবে আর কাউকে দরকার পড়বে না, ইনফ্যাক্ট আমাকেও দরকার পড়বে না। আসা যাক যে ঘটনাতে, সেটা হচ্ছে এফএম সেক্টর। 365 দিন যে সেক্টরটায় আমরা সবসময় নেই, তুমি যে কাজগুলো করেছো সেখানে কিন্তু এফএমসিজির আমি কোনো স্টককে দেখলাম না। স্বাভাবিক ঘটনা, তুমি আর উপর ডিপেন্ডেন্ট রয়েছো। তো আমি যেটা কেন বলবো সেখানে একটা ঘটনা, সেটা হচ্ছে যে তুমি এখানে HUL কে রাখতে পারো, হিন্দুস্তান ইউনিলিভার, আর ITC কে রাখতে পারো, হয়ে গেল, অথবা VBL কে রাখতে পারো। আর স্মল লেভেল LT ফুডসকে তুমি রাখতে পারো, অথবা মিসেস ভেক্টরকে রাখতে পারো, এটাও ভালো কোম্পানি। এইগুলোকে রেখে দাও। এটা হচ্ছে স্মল ক্যাপের মধ্যে পড়বে, এটা হচ্ছে লার্জ ক্যাপের মধ্যে পড়বে। নেক্সট আসছি ব্যাংকিং সেক্টরে তুমি রেখেছো HDFC ব্যাংক ঠিকঠাক, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দুটোই কিন্তু পারফেক্ট রয়েছে। ফলে এখানে আমার বলার ব্যাপার নেই, কিন্তু ঘটনা হচ্ছে দুটো লার্জ ক্যাপ হয়ে গেছে। তো আমি এখানে বলবো দুটোর একটাকে বেছে নিতে, কারণ দুটোকে রাখার কোনো মানে হয় না, ঠিক আছে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যদি থার্ড ওয়ানকে রাখতে হয়, সেখানে তুমি IDFC ফার্স্ট ব্যাংকে রাখতে পারো, অথবা তুমি এখানে রাখতে পারো উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংকে রাখতে পারো, এই ধরনের জিনিসকে রাখতে পারো। তো হয়ে গেল সেকেন্ড পার্ট। থার্ড আমি চলে আসবো, সেটা হচ্ছে IT সেক্টর। IT সেক্টরের কিন্তু তোমার এর মধ্যে কিছু স্টক নেই। তো এনিহাও তুমি এর মধ্যে তুমি IT সেক্টরের মধ্যে রাখতে পারো, HCL কে রাখতে পারো, অথবা ইনফোসিসকে রেখে দিতে পারো। এই দুটো মোটামুটি লার্জের মধ্যে ঠিকঠাক রয়েছে। এবং স্মলের মধ্যে তুমি যেটা রাখতে পারো সেটা হচ্ছে যে এই সিচুয়েশনে একটাকে রাখতে পারো, হ্যাপিয়েস্ট মাইন্ডকে রাখতে পারো, অথবা যদি তুমি ভালো না লাগে সেখানে সায়ানকে রাখতে পারো। যদি সায়ানকে ভালো না লাগে, পারসিস্টেন্টও ভালো। যদি পারসিস্টেন্টকেও তোমার মনে হয় এই মুহূর্তে কম বেশি, KPIT-কে রাখতে পারো। এইগুলোর মধ্যে একটাকে রাখতে পারো, যে এইগুলো যথেষ্ট ভালো স্টক। KPIT নিয়ে বলার তো অবকাশ নেই। অটোমোবাইল সেক্টরে IT কিভাবে কাজে লাগছে, সেখানে কাজ করা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিরাট বড় টিম রয়েছে, সুতরাং এইসব দিক থেকে কিন্তু খুব সুন্দর রয়েছে। আমি চলে আসবো যে সেক্টর, সেটা হচ্ছে অটো সেক্টর। অটো সেক্টরের মধ্যে তুমি রেখেছো মোস্ট প্রবাবলি টাটা মোটরসকে তুমি রেখে দিয়েছো, তো ঠিক আছে, ওটাকে আমি আর চেঞ্জ করছি না, ঠিক আছে, এটা তো চলবে। এর সঙ্গে অটো এনসিলিয়ারি, দেখো অটো এনসিলিয়ারি প্রচুর প্রয়োজন পড়ে। কারণ কি ব্যাপার হচ্ছে, অটো তো তৈরি হচ্ছে, ইভির প্রচুর অটো আসছে, কিন্তু অ্যান্সিলিয়ারি মানে এর পার্টসগুলোকে যে তৈরি করে যারা, তাদের কিন্তু ডিমান্ড ভবিষ্যতে খুব আসবে। তো এইটাকে ঠিক করার জন্য কিন্তু বিশেষ করে দরকার অটো অ্যান্সিলিয়ারি হিসেবে। সেখানে তুমি ইউনো মিন্ডাকে রাখতে পারো 1 নাম্বার, অথবা তুমি রাখতে পারো গ্যাব্রিয়েল ইন্ডিয়াকে রাখতে পারো, অথবা সোনা BLW প্রিসিশনকে রাখতে পারো। এই ধরনের স্টককে রাখতে পারো। তো মোটামুটি চলে আসার পরে লাস্ট যেটা রইলো সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। মানে মোটামুটি তোমাকে দাঁড় করানোর জন্য এগুলো দরকার পড়ে। তো কেমিক্যাল সেক্টরের মধ্যে তুমি কি রাখতে পারো? কেমিক্যাল সেক্টরের মধ্যে দীপক নাইট্রাইটকে রাখতে পারো, অথবা একটাকে রাখতে পারো, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ান হচ্ছে তুমি SRF-কে রাখতে পারো। SRF যথেষ্ট ভালো স্টক, SRF-কে রাখতে পারো। ওদিকে FCL-কে রাখতে পারো, FCL এর সঙ্গে দীপক আর SRF রাখতে পারো। এছাড়াও আছে নিয়োজন কেমিক্যাল, সেটাও ভবিষ্যতে ভালো দিন আসতে চলেছে। তারপরে হচ্ছে চেমকন ইন্ডাস্ট্রিজ, সেটাও ভালো হতে পারে, কারণ চেমকনের কাজ হচ্ছে কিন্তু সেমিকন্ডাক্টরের যে কেমিক্যাল সেগুলো কিন্তু সাপ্লাই করছে, ফলে এরা ভবিষ্যতে ভালো ফিউচার আসতে পারে। এছাড়া তুমি যে তোমার একটা জায়গায় তুমি পৌঁছে গেলে, এবার আসবো শেষ পার্টটা, সেটা হচ্ছে তোমার রিটার্নটা কিরকম আসতে পারে। তো দেখো একটা ঘটনা তীর্থঙ্কর, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বিশ্বাস সঙ্গে কাজ করে এগোতে হবে, একদম এক্সপেকটেশন ছোট করে রাখতে হবে। খুব ভালো পয়েন্ট, মাথা উঁচু করে তোমার মেয়ে যাতে দাঁড়াতে পারে ভবিষ্যতে, এর থেকে ভালো আনন্দের কথা, এর থেকে ভালো কথা আর কিছু হতেই পারে না। প্রত্যেকটা বাবা মা চায় তাদের সন্তান যেন মাথা উঁচু করে থাকে, আর সেটা চিরকাল থাকবেই, কারণ তাদের বাবা মা ভালো হলে সন্তান অটোমেটিক ভালো হয়ে যায়। এবারে আসছে যে ঘটনা, সেটা হচ্ছে রিটার্ন ব্যাপারটা। ব্যাপারটা মোটামুটি তুমি যেভাবে রাখতে চাইছো, তুমি যে মাইনে খুব বেশি নয়, যেটা আমাদের নিম্নবিত্ত, আমাদের সাধারণ বা মধ্যবিত্তদের যেটা স্বাভাবিক ঘটনা, এবং সেখানে 20 বছর তোমাদের সময় রয়েছে, 20 বছরের বেশি তুমি কাজ করবে না। তো ঘটনা কি হয়েছে, এটাই যথেষ্ট সময় আমাদের জন্য এটাকে একটা ভালো রিটার্ন জায়গায় নিয়ে আসার জন্য, এটাতে একদম নিশ্চিত। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটাও তোমাকে বলি তীর্থঙ্কর, সেটা তোমাকে বলছি বলে নয়, সবাইকেই বলি, কিন্তু এই ধরনের মানসিকতা না, সব নিয়ে গিয়ে ফেলে দেবো স্টক মার্কেটে, একদম এই বোকামো করবে না। এটা কিন্তু কোনো ম্যাজিক না, এটা কিন্তু এমন কোনো সে জুয়া খেলার আঁকড়া না, বা এমন কিছু নয় যে ঢাললাম আর সঙ্গে রিটার্ন পেলাম। তুমি রিটার্ন পেয়েছো বলে লাফালাফি করছো, ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে ভবিষ্যতে তুমি রিটার্নের পর রিটার্ন পেয়ে যাবে খুব ইজি। এই জগৎটা মোটেও খুব ইজি নয়। জগতে যত দিন যাবে তত তুমি বুঝতে পারবে, যত সময় যাবে, এটার মধ্যে কোনো ম্যাজিক নেই।
এটা একটা ইনভেস্টমেন্ট করে শান্তিতে রেখে দেওয়া, ব্যাংকের আগে রাখতে, তার থেকে ইন্টারেস্ট অ্যামাউন্ট কম পাচ্ছ, এখন এমন জায়গায় রাখবে যেখানে ইন্টারেস্ট অ্যামাউন্টটা বেশি পাওয়া যায়, ব্যাস। এর বেশি কিন্তু কিছু না। বেশি মানে এমন বিরাট কোনো এক্সপেকটেশন রাখবে না। আমি বারবারই কথাটা বলে রাখছি, অনেক ইউটিউবার আছে তারা অবাক হবে যে আমি এই কথাগুলো বলছি কেন, যে এক্সপেকটেশন কম রাখতে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এক্সপেকটেশন কম রাখবে। এক্সপেকটেশন বেশি রাখা মানে আশা বেশি করা মানে কিন্তু নিরাশা বেশি পরিমাণে ধাক্কা দেওয়া। কিন্তু আমরা এমন সিচুয়েশন থাকবো যাতে আশা বেশি করব না, তাতে নিরাশাটা বেশি দিনে বেশি সময় আমাদেরকে গ্রাস করতে পারবে না। তো এই জন্য আসা যাক ঘটনা, সেটা হচ্ছে 65,000 টাকা করে তুমি মোটামুটি বছরে রাখবে। তো ঠিক আছে, সেখানে তুমি 20% CAGR আমি মোটামুটি ধরছি, বেশি হয় আমি খুব কম করে ধরে রাখছি, এবং তোমার যদি 20 বছর সময় থাকে অ্যাপ্রক্সিমেট রিটার্ন তোমার চলে আসবে 1.45 crores, 1 কোটি মানে 1.5 কোটির উপরে চলে যাবে রিটার্ন, যথেষ্ট। এবং এর মধ্যে যারা একটুখানি ইনফ্লেশন যে হারেই দাঁড়াক না কেন, আলটিমেটলি তোমার ইনফ্লেশন অনুযায়ী তুমি কিন্তু মার্কেটকে বিট করছো। সেকেন্ড ওয়ান হচ্ছে আজকের দিনে 1 কোটি বিশাল টাকা এবং যথেষ্ট বাঁচার জন্য যথেষ্ট সুন্দর। এবং এক্সপেকটেশন বারবার একটা কথা সবাইকেই বলে রাখা, সেটা হচ্ছে কখনো আশা বেশি করবে না, আশা কম রেখে এগিয়ে যাও। আর অতিরিক্ত লোভ কখনো ভালো না। অতিরিক্ত লোভ বারবার প্রমাণ করেছে সেগুলো আমাদের ক্ষতি করে দেয়। আমরা সিম্পল সাদাসিধে থাকবো, সাদাসিধে জীবন কাটাবো এবং আনন্দ উপভোগ করবো ছোট ছোট বিষয়গুলোর মধ্যে দিয়ে। এর মধ্যে আসল আনন্দ লুকিয়ে আছে, টাকার মধ্যে লুকিয়ে নেই, এটাকে কিন্তু মনে রাখতে হবে। তো চলো আজকের মধ্যে শেষ হলো এখানে। তীর্থঙ্কর, তোমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। যদি মনে হয় সিচুয়েশনে তুমি 6 মাস বাদে আবার রিভিউ নিজে করতে পারো, কাউকে দিয়ে করে নিতে পারো, অথবা যেটা বক্তব্য আমাকে পাঠাতে পারো। তোমার ডেডিকেশন, অনেক শুভেচ্ছা, তোমার প্রচুর উন্নতি হোক, ভালো হোক, এটা এক্সপেকটেশন রেখে আজকের মতো শেষ করছি। নমস্কার।